সাভারে ব্যাংক ডাকাতির পেছনে রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্য থাকতে পারে, এমনটাই মনে করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। এর আগে সকালে আশুলিয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটক সাইফুল সহ অজ্ঞাত আরো 12 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর গতকালের ওই ঘটনায় নিহত 8 জনের মধ্যে 7 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজন ডাকাত সদস্য, তার মরদেহ নেওয়ার জন্য কেউ যায়নি ঢাকা মেডিকেলে। উৎসুক জনতায় ঠাসা সাভারের কাঠগড়া বাজার, তালাবদ্ধ বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখাটি। মঙ্গলবারের তাণ্ডব এখনো স্পষ্ট, গুলি ভেদ করে যাওয়া টং দোকানের কাঁচ আর ছোপ ছোপ রক্তের দাগ। বুধবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পুলিশ তার নিজস্ব কায়দায় এই বিষয়টা যত দ্রুত তদন্ত করে এই সমস্ত ক্রিমিনালদেরকে ধরতে পারে এবং আইনের আওতায় আনতে পারে সে চেষ্টা করবে। সমস্ত এজেন্সির কর্মকর্তারা এখানে ছিলেন, ঘটনাটা সরেজমিনে ওনারা তদন্ত করছেন। আমার মনে হয় বিভিন্ন দিক থেকে ওনারা এর খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে যথাযথ ব্যবস্থা ওনারা নেবেন। পরে সংবাদ সম্মেলনে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, এটি নিছক ডাকাতি নয়, বরং কোনো গোষ্ঠী ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এখানে তারা টাকার জন্য যে আসে নাই, এরা তাদের কর্মকাণ্ডে বোঝা গেছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা দেখেছে যে তারা উপজীবনী উপর করে রাখার পরে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এতে মনে হচ্ছে যে একটা নতুন ডাইমেনশন, একটা হ্যাভক সৃষ্টি করার জন্য, একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবার জন্য এইটা বোধহয় তারা নতুন করে শুরু করছে। পুলিশ এরই মধ্যে খোয়া যাওয়া টাকার অধিকাংশ উদ্ধার করেছে। আর সন্দেহভাজন হিসেবে আটক বোরহানের গাজীপুরের বাড়ি থেকে মিলেছে জিহাদি বই। প্রাথমিকভাবে যে তদন্তটুকু করেছি তাতে একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি হচ্ছে কাশিয়ানী থানায়, বোরহান মিতা নাম, সে শিবিরের কর্মী এবং তার পুরা পরিবারই শিবিরের সাথে সংযুক্ত। তাদের সঙ্গে তদন্ত চলছে। ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটক সাইফুল সহ অজ্ঞাত আরো 10-12 জনের বিরুদ্ধে মামলা করেছে কমার্স ব্যাংক কর্তৃপক্ষ। আর গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় 200 জনকে আসামি করে আলাদা মামলা করেছে পুলিশ। এদিকে ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত 7 জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নাহিদ হোসেন, চ্যানেল 24। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাভারের ব্যাংক ডাকাতি স্বাভাবিক কোনো ঘটনা নয়। আটক ডাকাত সদস্য বোরহান উদ্দিনের বাসা থেকে উদ্ধার হওয়া জিহাদি বইয়ের সাথে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এদিকে বিকেলে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা নিশ্চিত করেছেন তিনি। আমরা যেটা দেখেছি এদের উদ্দেশ্য কি ছিল সেগুলো এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের বাড়িতে যে সমস্ত জিহাদি বই, জঙ্গি তৎপরতার বই, জঙ্গি কানেকশনের বই পাওয়া গিয়েছে, আমরা সেটা তো বলছি যেগুলো আমরা তলিয়ে দেখছি, তদন্ত করে দেখছি, আমরা পরে জানাবো। আসন্ন সিটি নির্বাচনে সেনানিবাসের ভেতরে রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবে সেনাবাহিনী। রিটার্নিং অফিসারের অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি মোকাবেলা করবে। সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি লিখে এমনটাই অনুরোধ করেছেন ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন মুস্তাফিজুল আলম। মুস্তাফিজ, নির্বাচনে সেনাবাহিনী নামানো নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? শান্তা, আসলে গতকাল নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল। নির্বাচন কমিশন এই বিষয়ে গতকাল বিকেলে আমাদেরকে জানিয়েছিলেন যে সেনাবাহিনী এই 3 সিটি নির্বাচনে 26 থেকে 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ ভোট গ্রহণের 2 দিন আগে থেকে ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে মাঠে অবস্থান করবেন। সেই উপলক্ষে গতকাল সশস্ত্র বাহিনী বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখানেও লেখা হয়েছিল যে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স এবং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার ডাকলেই তারা পরিস্থিতি মোকাবেলা করবেন। সেই চিঠিটি আজকে একটু সংশোধন করা হয়েছে। সংশোধন করে আজকে বিকেলে সেই চিঠি সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সেই চিঠির ইয়াতে প্রতিস্থাপন করা হবে একই চিঠি, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে সেনাবাহিনী সেনানিবাসের অভ্যন্তরেই রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবেন এবং রিটার্নিং অফিসারের অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি মোকাবেলা করবেন। অর্থাৎ সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরেই থাকবেন তারা এবং প্রস্তুত থাকবেন। যখন রিটার্নিং অফিসার মনে করবেন কোনো পরিস্থিতির অবনতি হলে এবং দরকার হলে রিটার্নিং অফিসার যেভাবে অনুরোধ করবেন তারা ঠিক সেভাবেই এসে
কাজ করবেন নির্বাচনী মাঠে এবং তাদের সাথে সহায়তা করবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। আর নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মোস্তাফিজুর আলম। বিশ্ব শান্তি ও উন্নয়নের পথে প্রধান বাধা সন্ত্রাস ও চরমপন্থা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হওয়া আফ্রো এশীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মাধ্যমে বিশ্ব শান্তি ও প্রগতি অর্জন করতে হলে এশিয়া ও আফ্রিকার নেতাদের এক হয়ে কাজ করতে হবে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও বাড়িয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ বিশ্ব গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাকার্তার বালাই সিদাং কনভেনশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্মেলনে যোগ দেওয়ায় বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের পরই শুরু হয় পূর্ণাঙ্গ অধিবেশন। এদিকে সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শেখ হাসিনা। আজও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিকেল 5টার দিকে নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। বাংলা মোটর এলাকায় তার গাড়ি বহর পৌঁছালে একদল যুবক ইট পাটকেল ছুঁড়তে থাকে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। ঘটনার পর সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর মদদেই এই হামলা হয়েছে। পঞ্চম দিনের মতো দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে বিকেল 5টায় নিজ বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। গাড়িবহর গুলশান মহাখালী ফার্মগেট পেরিয়ে বাংলা মোটরে পৌঁছলে শুরু হয় হামলা। এ সময় সড়কের দুই পাশে আগে থেকেই অপেক্ষা করা একদল যুবক বেগম জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে, ভাঙচুর চালায় বেশ কয়েকটি গাড়ি। এই ঘটনায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের একজন সদস্য গুরুতর আহত হন। পরে প্রচারণা বন্ধ করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান বেগম জিয়া। খবর শুনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে শুরু করেন সিনিয়র নেতারা, বৈঠক করেন বেগম জিয়ার সাথে। পরে এক সংবাদ সম্মেলনে তার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হচ্ছে, আর তা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর মদদেই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। সরকারের এই উন্মত্ত ব্যবহার, হামলা 16 কোটি মানুষের গণতন্ত্রকামী মানুষের উপরে হামলা, এই হামলার বিচার হতে হবে। আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের অভিযোগ, এমন হামলায় প্রমাণ করে সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক। যারা ক্ষমতাসীন তাদের মনে হয়েছে আমার বিএনপি বা 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করলে, বিশেষ করে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ না করলে খুশি হতেন, ভয়ঙ্কর খুশি হতেন। এবং এখন যে 2-4টা ঘটনা দেখছি আমরা, তার গাড়ি বহরে আক্রমণ করা। রাত 9:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে বাড়িতে ফিরে যান খালেদা জিয়া। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। ভোট বাড়ানোর কৌশল হিসেবে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নাটক সাজানো হয়েছে, এমনটাই মনে করে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, অবরোধ হরতালে ব্যর্থ হয়ে যেন তেন কৌশলে সিটি নির্বাচনে বৈতরণী পার হতে চাইছেন খালেদা জিয়া, আর তাই নানা ষড়যন্ত্রের প্লট তৈরি করেছেন তিনি। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ভোটের বাজারে কাটতি বাড়াতে বিএনপির নাটক বলে মনে করে আওয়ামী লীগ। দলের নেতাদের দাবি, এর সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। বেগম খালেদা জিয়া ভাবছেন যে নির্বাচনের আগে দিয়ে তিনি প্রচারে নেমেছেন, আর আওয়ামী লীগের পক্ষের লোকজন, সরকারের পক্ষের লোকজন তাকে বাধা দিচ্ছে। এটা স্বাভাবিক যে পাবলিক সিম্প্যাথিটা সে তার দিকে নিতে চাচ্ছে। বাস্তব হচ্ছে গিয়ে তার নিরাপত্তা বাহিনীরাই এটা শুরু করেছে এবং গুলি তারাই ছুড়েছে। অতএব অবশ্যই মনে হচ্ছে যে একটা সাজানো নাটকে খালেদা জিয়া ব্যস্ত। প্রচারণায় নেমে খালেদা জিয়া যে এমন নাটক করবেন তা আগে থেকেই আঁচ করেছিল সরকার, দাবি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদের। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা খালেদা জিয়ার পূর্ব পরিকল্পিত ঘটনা। এটার একটাই উদ্দেশ্য, 5ই জানুয়ারি নির্বাচনটাকে তিনি যেভাবে রক্তাক্ত করতে চেয়েছিলেন, বিতর্কিত করতে চেয়েছিলেন, আগামী 28 তারিখের নির্বাচনটাকে তার বিতর্কিত করাটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য।
তাদের বিশ্বাস, অপপ্রচার আর ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে সোজা পথে না আসলে 28 এপ্রিল ব্যালটের মাধ্যমে বিএনপিকে তার জবাব দেবে জনগণ। 28 তারিখের পরে বাংলাদেশে এই রাজনীতি চির অবসান ঘটবে এবং কবর রচনা হবে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। এবারে বিএসবি ক্যাম্ব্রিয়ানের সৌজন্যে সিটি নির্বাচনের খবর। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক মিরপুর পল্লবী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া আচরণবিধি লঙ্ঘন কিনা তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান। আর মোহাম্মদপুর এলাকায় প্রচারণায় নেমে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল জানান, হামলা মামলা যতই হোক শেষ পর্যন্ত মাঠে থাকবেন তিনি। অনেক বছর পর ঢাকা সিটির নির্বাচন, তাই প্রার্থী ও ভোটারদের উৎসাহ যেন একটু বেশি। প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়, চষে বেড়াচ্ছেন রাজপথ থেকে অলিগলি, চাইছেন ভোটারের দোয়া ও সমর্থন। আমার দিকে তাকিয়ে যেভাবে হাসছেন, মনে হচ্ছে যেন আমার আবেদনটা তার মধ্যে পৌঁছেছে। মিরপুর ও পল্লবী এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। অংশ নেন পথসভায়, সেখান থেকে যান বাউনিয়াবাদ, ভাসানটেক সহ বিভিন্ন এলাকায়। তার দাবি, ভোটাররা তার সাথেই আছেন। প্রশ্ন তোলেন নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়েও। অনেক বড় গাড়ি বহর নিয়ে যাওয়া হয়েছে বলে আমি পড়েছি, শুনেছি। আমার মনে হয় একটি ক্লজে আছে যে বড় বহর নিয়ে মিছিল করা, আপনারা বলছেন আইন সিদ্ধ নয়। এটা যদি আইন সিদ্ধ না হয়ে থাকে, আমি খুবই হাম্বলি প্রাক্তন মাননীয় 3 বারের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব, আইন প্রণেতাদের উনি প্রধান ছিলেন, এদিকটা যেন আমরা সবাই একটু দৃষ্টি রাখি। আমরা তো নেতৃত্বকেই সবসময় ফলো করি। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল প্রচারণা শুরু করেন রাজধানীর মোহাম্মদপুরের পুলপাড় এলাকায়। গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে সমর্থন চান ভোটারদের। তবে তার অভিযোগ, মামলা হামলা চালিয়ে সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। বিএনপি সব স্থানীয় নির্বাচনে ছিল, জনগণের রায় নিয়ে ছিল, এবারও জনগণের রায় নিয়ে নির্বাচন করছে বিএনপি। আর আমি যে সমর্থিত ক্যান্ডিডেট, আমি ইনশাআল্লাহ জনগণের রায় নিয়েই এইসব মামলা হামলার জবাব দিব। সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হবে আগামী 26 এপ্রিল। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। একই সাথে জনগণ যাতে অবাধে তাদের রায় জানাতে পারে, এজন্য সরকার যা কিছু করবে তার সাথে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ডিসিসি দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণায় না থাকলেও তাতে কোনো অসুবিধা হচ্ছে না বলে দাবি তার স্ত্রী। ভোটের বাকি 5 দিন আর প্রচারণার জন্য হাতে আছে 4 দিন, তাই ভোটারদের দ্বারে দ্বারে যেতে বেড়েই চলেছে প্রার্থীদের ব্যস্ততা। দেশের চামড়া বাণিজ্যের কেন্দ্রবিন্দু রাজধানীর হাজারীবাগে সকালে জনসংযোগ করেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। ট্যানারির মোড়ে অংশ নেন পথসভায়। সাংবাদিকদের সাথে আলাপকালে সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানান সাইদ খোকন। একই সাথে নির্বাচনী প্রচারে গাড়ির সংখ্যা কমাতে বিএনপি চেয়ারপারসনের প্রতিও আহ্বান জানান। সেনাবাহিনী নামবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, আরো যদি কোনো বাহিনী থাকে সুষ্ঠুতার স্বার্থে সবাই আসবে। ভোট চাইতে কোনো সমস্যা নেই, আমরা খুব খুশি উনি ভোট চাচ্ছেন। কিন্তু যদি একটু খেয়াল রাখেন যে এই আপনার 50টা গাড়ি, 2000-3000 ছাত্রদলের কর্মী ভোট চাইছেন, তাহলে একটা সমস্যা হয়ে যায়। এদিকে বুধবার সকাল থেকেই পুরনো ঢাকার সূত্রাপুর, বাংলা বাজার ও আশপাশে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জনসংযোগ করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়দের কাছে ভোট চান তিনি। মির্জা আব্বাস নির্বাচনী প্রচারে না থাকলেও তাতে কোনো অসুবিধা হচ্ছে না বলেও দাবি করেন আফরোজা আব্বাস। কোনো প্রভাব ফেলবে না ইনশাআল্লাহ, বরং পজিটিভ প্রভাব। ভোটাররা বুঝতে পারছে, সাধারণ জনগণ বুঝতে পারছে সরকার মির্জা আব্বাসের জামিন নিয়ে ছিনিমিনি খেলছে। মির্জা আব্বাসকে জামিন দিচ্ছে না, গণসংযোগে অংশগ্রহণ করতে দিচ্ছে না। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামকে একটি আদর্শ সবুজ মহানগরী করা হবে। জলাবদ্ধতা নিরসনে নেওয়া হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাড়ানো হবে না হোল্ডিং ট্যাক্স। সিটি নির্বাচন সামনে রেখে দেয়া ইশতিহারে এমন অঙ্গীকার করেছেন 14 দল সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। প্রতিশ্রুতি দিয়েছেন নগর ভবনকে দলীয় প্রভাবমুক্ত রাখারও।
আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পাশে নিয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানে নিজের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন আজম নাসির উদ্দিন। বিশেষভাবে কৃতজ্ঞতা। কোনো দফা না থাকলেও এই ইস্তেহারে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন গ্রিন মেগাসিটি গড়ার উপর। জানান মেয়র হলে এজন্য তিনি সব সংস্থার মধ্যে সমন্বয় করবেন, গঠন করবেন উপদেষ্টা কমিটি। কোনো ফ্রেমবন্দি দফায় সীমাবদ্ধ না থেকে বন্দর শহরকে মেগাসিটি নাগরিক সুবিধায় উন্নীত করতে যা দরকার সবকিছু করার পরিকল্পনা রয়েছে আমাদের। গুরুত্ব পায় এই সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু জলাবদ্ধতা। 20 বছর ধরে এটি নির্বাচনী ইস্যু হয়ে আসলেও এবার তিনিও বললেন এই সমস্যা সমাধানে অগ্রাধিকারের কথা। আমাদের যে সমস্ত খালগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, ওগুলো পুনরুদ্ধার করতে হবে এবং জলাধার তৈরি করতে হবে। যে নালার এবং নর্দমাগুলো যেগুলো আছে এগুলোর গভীরতা বৃদ্ধি করতে হবে, প্রশস্ত করতে হবে, পাড়ের ক্ষয় বন্ধ করতে হবে। আর এখানে কর্মসূচির মুখে এটা ড্রেসিং করে এটার গভীরতা বৃদ্ধি করতে হবে। এখানে একটা সুনির্দিষ্ট পরিকল্পিত এবং বাস্তবসম্মত একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। জানান 41টি ওয়ার্ডের মধ্যে প্রতিটির উপরেই আলাদা গুরুত্ব দেওয়ার কথা। প্রতিশ্রুতি দেন নগরবাসীর কর না বাড়ানোরও। নির্বাচিত 5 বছরে আসলে কিছু করেন কোনো আর হোল্ডিং ট্যাক্স বহুগুণ বৃদ্ধি করেছেন, কিন্তু নাগরিক সেবা কোনো নিশ্চিত করেন নাই, বৃদ্ধি করেন নাই, আবার সেবার মান আরো নিম্নমুখী করেছেন। আমি কোনো ধরনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করবো না। নগর ভবনকে দলীয় প্রভাবমুক্ত রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার সহ 35টির বেশি খাতে কর্মপরিকল্পনার ঘোষণা রয়েছে আজম নাসিরের এই ইস্তেহারে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান HM এরশাদ। বিকেলে রাজধানীর পান্থপথ থেকে তিনি মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে গণসংযোগ শুরু করেন। এটি কলাবাগান, হাজারীবাগ হয়ে লালবাগে গিয়ে শেষ হয়। এ সময় এরশাদ গাড়িতে বসে জনসাধারণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তার সাথে ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এর আগেও তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাকে নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা, কারণ প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদটি মন্ত্রী পদমর্যাদার হওয়ায় এরশাদ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না।